যুদ্ধ যত কঠিন জয় তত মধুর। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 9-এর ভৌতবিজ্ঞান বিষয়ের চ্যাপ্টার 1 পরিমাপ যে তোমাদের ক্লাসগুলো করেছিলাম তার আজকে পার্ট 7। আর এই পার্ট 7 তোমাদের এই চ্যাপ্টারের আজকে তোমাদের শেষ ক্লাস। আমরা প্রথম থেকে খুব ধীরে ধীরে খুব সুন্দরভাবে একটি পার্ট এবং একটি ক্লাস কমপ্লিট করেছিলাম। আজকে আমরা পার্ট 7-এ কী পড়ব, যে ভরের পরিমাপ ও গণিত। এই তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমাদের দেওয়া থাকে, তো সেই সব ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আজকে আমরা আলোচনা করব। তো এই ক্লাসে থিওরির থেকে আমাদের ম্যাথ বেশি থাকবে। ওকে, তো আমরা গতকাল শেষ করেছিলাম কি ওজন বাক্স। তো আমরা ওজন বাক্সতে শেষ করেছিলাম, কি জেনেছিলাম, যে ওজন বক্সে আমরা জেনেছিলাম যে তিনটে জিনিস থাকে। কি কি থাকে? 1 নম্বরে থাকে বাটখারা, এবং 2 নম্বরে থাকে চিমটা, 3 নম্বর থাকে রাইডার। এই তিনটে জিনিস ওজন বক্সের মধ্যে অবস্থান করে। এই বাটখারার কাজ কি? বাটখারা এবং চিমটা, রাইডার এগুলো আমরা জেনে এসেছি। বাটখারা যে কোনো বস্তুর ভরের সমতুল্য বাট প্রদান করা হয়ে থাকে। এবারে বাট অনেক রকমের থাকে। কত রকমের থাকে? যে 100, 50, 20, 10, 5, 2, 2, 1 এত গ্রাম এবং 200, 100, 50, 20, 10 এত মিলিগ্রামের বাট এই ওজন বাক্সের মধ্যে অবস্থান করে। তো আমি গতকাল বলেছিলাম তোমাদের এখানে 200, 100, 50 আমাদের 150 বাট, 7 বাট, 9 বাট থাকে না কেন? ওকে, তো আমরা সাধারণত এই বাটগুলোই দেখি, কিন্তু এই যে বাটগুলো বললাম 150 বা 9, 7, 6 এই বাটগুলো থাকে না। কেন থাকে না সেটা আমরা জানব। যে আমাদের এই যে সংখ্যক যেসব বাটগুলো রয়েছে, এই বাটগুলো যদি আমাদের কাছে উপস্থিত থাকে তাহলে আমরা যে কোনো বস্তুর ভর পরিমাপ করতে পারি। তোমাদেরকে যেটা বললাম 7 গ্রাম একটি বস্তুর ভর পরিমাপ করব, কিন্তু 7 গ্রামের তো কোনো বাট নেই। তো আমরা এটা কিভাবে ম্যাচ করব? তো 5 + 2 এই যে 5 গ্রাম এবং 2 গ্রামের বাট নিয়ে নিলে আমরা 7 গ্রাম কমপ্লিট করতে পারব। ধরলাম 14 গ্রামের একটি বস্তু পরিমাপ করব। কিভাবে করব? 10 + 2 + 2 সমান 14 গ্রাম হয়ে যাচ্ছে। এই যে 10 + 2 2 রয়েছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যক বাটগুলো আমাদের কাছে থাকলে আমরা যে কোনো বস্তুর ভর পরিমাপ করতে পারবো। তো এই ওজন বাক্সের মধ্যে যেসব বাটগুলো থাকে প্রত্যেকটা বাটের অনুপাত আমরা যদি দেখতে চাই তাহলে আমরা পাবো যে 5:2:1। তো এখানে তোমাদের একটি প্রশ্ন থাকে যে ওজন বাক্সে বাটখারাগুলির ভর 5:2:1 অনুপাতে রাখা হয় কেন? ওকে, এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো এই প্রশ্নটা তোমাদের ক্লাস 9-এর জন্য খুব ইম্পর্টেন্ট। অনেক
জায়গাতে বা অনেক স্কুলে এই প্রশ্নটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে রেখেছে। তাহলে তোমাদের কিছুক্ষণ আগে যেটা বললাম যে আমরা যদি ওজন বাক্সের মধ্যে এই অনুপাতে যদি বাটখারা রাখি তাহলে যে কোনো বস্তুর ভর পরিমাপ করা সম্ভব। তাহলে এটাই তোমাদের উত্তর হয়ে যাবে যে 5:2:2:1 অনুপাতে বাট থাকলে যে কোনো বস্তুর ভর মাপা সম্ভব। একটা এক্সাম্পল হিসাবে দিয়ে দিবে, এক্সাম্পলটা পরবর্তী পেজে দেখিয়ে দিচ্ছি যে 8.8 গ্রাম বস্তুর ভর নির্ণয়ের জন্য প্রয়োজনীয় বাটখারা হলো যে 5 গ্রাম প্লাস 2 গ্রাম প্লাস 1 গ্রাম এবং প্লাস 0.5 মিলিগ্রাম প্লাস 0.2 মিলিগ্রাম প্লাস 0.1 মিলিগ্রাম। তো সবগুলোকে যোগ করলে আমরা এই যে 5, 2, 1 রয়েছে এটাকে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 8 এবং এদিকে পয়েন্টের পর 5, 2, 1 এটাকে যোগ করলে 0.8 পেয়ে যাচ্ছি। অর্থাৎ দুজনকে একত্রে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি কি যে 8.8 গ্রাম বস্তুর এত গ্রাম বাটের প্রয়োজন হবে, যে বাটখারার প্রয়োজন হবে। তাহলে আমরা এই 8.8 গ্রাম বস্তুকে পরিমাপ করার জন্য আমাদের বাক্সের মধ্যে যদি 5:2:2:1 হিসাবে বাট যদি রাখা হয় তাহলে আমরা সেই বাটগুলো দিয়ে এই বস্তুটির ভর পরিমাপ করতে পারবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কতগুলো বাট লেগেছে, প্রায় 3, 3, 6টি, মোট 6টি বাট। ওকে, মোট 6টি বাট লেগেছে আমাদের। ঠিক এরকমই তোমাদের পরীক্ষাতে কোশ্চেন থাকবে। তো এটি একটি কোশ্চেন হয়ে গেল। পরবর্তী কোশ্চেন তোমাদের একভাবে দিতে পারে, কীরকম হয় সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। যে আরেকবার বলে দিই, এই যে তোমাদের প্রশ্নটি ছিল এটি হচ্ছে তোমাদের ব্যাখ্যামূলকভাবে কোশ্চেন। ঠিক এই কোশ্চেন থেকে ম্যাথমেটিক্যাল একটি প্রশ্ন থাকে, কি সেটা আমি একটু বলে দিচ্ছি। 90.75 গ্রাম বস্তুর পরিমাপের জন্য কি কি বাট লাগবে, কি কি বাট লাগবে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। ঠিক এখানেই আবার বলে এবং কয়টি বাট প্রয়োজন, এটি হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। তো তোমাদের দুটো একসাথেই দিয়ে দিতে পারে বা একটিও দিতে পারে। তো কেমন উত্তরটি হবে সেটা তোমাদের জানিয়ে দিই। আচ্ছা, আমাদের বলেছে কত, 90.75 গ্রাম। তো একে আমরা কিভাবে ভাঙব, 50 গ্রাম প্লাস 20 গ্রাম প্লাস 20 গ্রাম প্লাস এটি হয়ে গেল টোটাল 90 গ্রাম। এবারে আমরা এই পয়েন্টের পর 75 গ্রামকে পরিমাপ করব। 0.50
0.50 মিলিগ্রাম প্লাস 0.20 মিলিগ্রাম প্লাস 0.05 মিলিগ্রাম। তাহলে পয়েন্টের পর টোটাল যোগ করলে আমরা এটা পেয়ে যাচ্ছি 0.75 গ্রাম। তো এই বাটগুলো আমাদের হলে আমরা বস্তুটির ভর পরিমাপ করতে পারবো। তো প্রথম প্রশ্ন তাহলে কি বলছে যে কি কি বাট লাগবে। তাহলে এই যে বাটগুলো আমরা লিখেছি 50 গ্রাম, 20 গ্রাম, 0.50 গ্রাম মিলিগ্রাম এবং 0.20 মিলিগ্রাম, ওকে, এবং 0.05 মিলিগ্রাম, এই সব বাটগুলো প্রয়োজন। এবার এখানে 20 গ্রাম দুবার আছে, তাই আমরা নিলাম না, একবার আমরা কাউন্ট করছি, ওকে। তো ওটাই আমরা পরবর্তী পেজে লিখে নেব যে 50 গ্রাম, এটা হচ্ছে ফার্স্ট অ্যান্সার কি যে 50 গ্রাম, 20 গ্রাম, 0.50 মিলিগ্রাম, 0.20 মিলিগ্রাম, 0.05 মিলিগ্রাম বাটখারার প্রয়োজন, ওকে। এটি হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার। সেকেন্ড অ্যান্সার কি হবে? সেকেন্ড অ্যান্সার হবে আমাদের কি চেয়েছিল, কয়টি বাট প্রয়োজন। তাহলে কয়টি বাট হয়েছে? 1 2 3 4 5, অর্থাৎ আমরা লিখব 5টি বাটখারার প্রয়োজন, ওকে। তাহলে এই ছিল তোমাদের এই ওজন বক্স থেকে কিছু কোশ্চেন। তো তোমাদের একটি প্রবলেম দিয়ে যাচ্ছে, তো এটা তোমরা হোমওয়ার্ক হিসাবে লিখে রাখো। কোশ্চেনটি হোমওয়ার্ক কি যে 8.37 গ্রাম বস্তুর ভর পরিমাপের জন্য কি কি বাটখারার প্রয়োজন ও কয়টি বাটখারা প্রয়োজন। তো এটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না, নির্ণয় করে আশা করছি তোমরা বলতে পারবে। নেক্সট, আচ্ছা, এখন আমরা যেগুলো পড়লাম সেগুলো এই যে তোমাদের এখানে পিডিএফের মাধ্যমে তুলে ধরেছি। আচ্ছা, এই ছিল আমাদের বাটখারা সম্পর্কে। আর চিমটা তো তোমরা জানোই যে সাধারণ তুলা যন্ত্রে বাটকে পরিবর্তন করতে হলে আমরা চিমটের সাহায্যে পরিবর্তন করব। আর রাইডার কি? রাইডার হচ্ছে একটি বাঁকানো তার। যখন আমরা 10 মিলিগ্রামের থেকে কম বস্তু ভর পরিমাপ করব তখন আমরা এই রাইডারটিকে ব্যবহার করব। তো এই ছিল আমাদের ওজন বক্স, এবং ওজন বক্স থেকে কিভাবে কোশ্চেন পড়ে সেটা তোমাদের জানিয়ে দিয়েছি। আর এখন আমরা যা আলোচনা করলাম এই যে সব কিছু পিডিএফের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এখন আমরা শুরু করব নতুন আর একটা টপিকটি কি? আমরা জানি যে সাধারণ তুলাযন্ত্রের মধ্যে ঠিক তুলাযন্ত্রটা এরকমই থাকে, এখানে তুলাপাত্র এবং এখানেও তুলাপাত্র। এখন আমাদের প্রথম যেটা আমরা পড়ব যে এই তুলাপাত্র যদি অসমান থাকে, হয়তো এটা ভারী এবং এটা হয়তো হালকা, তাহলে এই ভারী হালকা তুলাপাত্র নিয়ে আমরা একটা বস্তুর সঠিক ভর কিভাবে নির্ণয় করব, এটা আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে অসম আকৃতির, আচ্ছা এটা আগে আমরা জেনে নিই যে কিভাবে এটি সম্ভব। তাহলে আমরা একটা হেডিং দিই যে অসম ভরের
অসম ভরের তুলা পাত্র দ্বারা বস্তুর সঠিক ভর নির্ণয়। এখন তাহলে তোমাদের একটা বড় করে তুলা পাত্রর চিত্র অঙ্কন করি। আচ্ছা, এই কালারটা কি বাদ দিই, অস্পষ্ট হচ্ছে। এই হচ্ছে আমাদের থাম, এখান থেকে আমাদের তুলা দণ্ড নির্গত হয়েছে। আর এই হচ্ছে স্টিরাপ, এখানে আমাদের রয়েছে তুলা পাত্র। ওকে, এখন আমরা জানি যে কোনো একটি পাত্রে বস্তুকে রাখতে হবে আর একটি পাত্রে বাটখারা রাখতে হবে। যেহেতু দুটো পাত্রের ভর অসমান, তাহলে আমরা একবার এখানে হচ্ছে বাট রাখলাম, বাট এদিকে রাখলাম বস্তু। তো এখান থেকে একটা বস্তুর ভর পাওয়া গেল, যার ভর লিখলাম আমরা m1। এবার ঠিক উল্টো করব, এখানে বাট রেখেছিলাম, আবার এখানে একবার বস্তুকে রাখব, এখানে একবার বাটকে রাখব, রেখে আর একবার মান নির্ণয় করলাম m2। এখন দুটো মান নির্ণয় হয়ে গিয়েছে m1 এবং m2। তাহলে এখান থেকে আমরা ফাইনাল বস্তুটির সঠিক ভর কিভাবে নির্ণয় করব? যে সঠিক ভর ধরলাম m সমান m1 প্লাস m2 বাই 2। এই সমীকরণে আমরা m1 এবং m2-র মানটি বসিয়ে দিলে আমরা ওই বস্তুটির সঠিক ভর নির্ণয় করতে পারবো। যেমন তোমাদের একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের দ্বারা তোমাদের এটি একটু বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, এটি হচ্ছে প্র্যাকটিক্যালি। তো তোমাদের এটির ভাষা দিয়ে একটু লেখা রয়েছে, এই যে একটু অল্প স্বল্প ভাষা দিয়ে, তো যে কথাটি বললাম সেই ভাষাটি এখানে তুলে ধরা হয়েছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তোমাদের এখানে একটি ম্যাথ দিয়ে বোঝাচ্ছি। কি বলছে? একটি সাধারণ তুলাযন্ত্রের অসমান তুলাপাত্র নিয়ে দুটি তুলাপাত্রে আলাদা আলাদাভাবে বস্তুকে রেখে মান পাওয়া যায় 10 গ্রাম ও 9.5 গ্রাম। অতএব বস্তুটির প্রকৃত ভর কত? তাহলে এই যে প্রশ্নটি, একটি সাধারণ তুলাপাত্রের বা তুলাযন্ত্রের অসমান তুলাপাত্র নিয়ে দুটি তুলাপাত্রে আলাদাভাবে বস্তুকে রেখে মান পাওয়া যায়। প্রথমবারে মান পাওয়া গিয়েছে 10 গ্রাম, সেকেন্ডবারে মান পাওয়া গিয়েছে 9.5 গ্রাম। বস্তুটির প্রকৃত ভর কত? তো আমাদের এই কোশ্চেনটিতে প্রথমত
M1 এর মান দেওয়া হয়েছে 10 গ্রাম এবং সেকেন্ড M2 মান দেওয়া হয়েছে 9.5 গ্রাম। ওকে, তো আমাদের সমীকরণটা কি, যে আমরা জানি প্রকৃত মান, আচ্ছা এখানে লিখে দিই, প্রকৃত মান M সমান M1 প্লাস M2 বাই 2। M1 এর মান কত 10 প্লাস M2 এর মান কত 9.5 বাই 2, অর্থাৎ এটি আমরা যোগ করলে পেয়ে যাচ্ছি 19.5 বাই 2। ওকে, তো এই পয়েন্ট তুললে নিচে 10 আসছে, এটি আমরা কাটাকাটি করলে 5 2 10, 5 3 15, 5 8 5 লং হচ্ছে 45 হচ্ছে। ওকে, তো 39/4 এটি ভাগ করলে আমরা পেয়ে যাব 9.75 এত গ্রাম। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কি, অতএব বস্তুটির প্রকৃত ভর সমান 9.1775 গ্রাম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক এরকমই তোমাদের আরও একটি ম্যাথ হোমওয়ার্ক হিসাবে দিচ্ছি। আচ্ছা ওকে, প্রশ্নটা দিয়েই দেই, যেটা তোমরা বাড়িতে করবে। হোমওয়ার্ক হিসাবে দেওয়া থাকলো যে অসমান ভরের তুলা পাত্রে একটি বস্তুকে আলাদা আলাদা তুলাপাত্রে রেখে ভর পাওয়া যায় যে 5 গ্রাম ও 6 গ্রাম, তাহলে নির্ণেয় বস্তুর প্রকৃত ভর কত, এটা তোমরা কমেন্টে জানাবে। এটি হচ্ছে যে অসমান আকৃতিযুক্ত তুলাপাত্রের দ্বারা সঠিক ভর নির্ণয়। নেক্সট আমরা এখন পরবর্তী যেটা আলোচনা করব, যে অসম আকৃতির তুলাদণ্ডের দ্বারা বস্তুর সঠিক ভর নির্ণয়। এখন ধরো তুলাপাত্রটি এই হচ্ছে থাম রয়েছে, তুলাদণ্ডটি রয়েছে ঠিক অসমান আকৃতি, এদিক কম এদিকে হচ্ছে বেশি। এখান থেকে তুলাপাত্রটি অবস্থান করেছে। তো তোমরা এই চিত্রের মধ্যেই দেখতে পাচ্ছ একদিকের তুলাদণ্ড ছোট আর একদিকের বড়। তাহলে এরকমই তুলাপাত্রের তুলাযন্ত্রের সাহায্যে কিভাবে একটা বস্তুর সঠিক ভর নির্ণয় করব। তো ঠিক একই রকমের আমাদের মান নিতে হবে দুইবার। একবার এখানে বস্তু রেখে একবার মান নিলাম, আর তখন এখানে থাকলো বাট। ওকে, আবার ঠিক পুনরায় এখানে আমরা বাট রেখে এখানে বস্তু রাখলাম। ঠিক এভাবে আমরা দুবার মান নিলাম। প্রথমবারে মান এলো M1, দ্বিতীয়বারে মান এলো M2। ঠিক এখানে আমরা সমীকরণটা পরিবর্তন করব, যে প্রকৃত বস্তুটির ভর M সমান হয়ে যাবে M1 M2, এদেরকে রুটের মধ্যে রাখলাম। এই হচ্ছে আমাদের সমীকরণ যখন অসম আকৃতির তুলাদণ্ড দিয়ে আমাদের কোশ্চেন দেবে। তো এখান থেকে কেমন কোশ্চেন হয় সেটা তোমাদের
জানিয়ে দিই। এখানে প্রথম কোশ্চেন যে অসমান তুলাদণ্ড বিশিষ্ট তুলাপাত্রের, আচ্ছা তুলাপাত্র বলছি, তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভর নির্ণয়ের সময় বস্তুটিকে আলাদা আলাদাভাবে দুইবার বস্তুর মান নেওয়া হলো। তাহলে আচ্ছা মান নেওয়া হলো, মানগুলি হলো কত? মানগুলি ধরলাম যে 10 গ্রাম এবং 15 গ্রাম। তাহলে প্রকৃত মান কত? কালারটি নিয়ে নিই। তাহলে প্রশ্নটি কি বলছে আরেকবার দেখে নিই। অসমান তুলাদণ্ড বিশিষ্ট তুলাযন্ত্রের সাহায্যে বস্তু ভর নির্ণয়ের সময় বস্তুটিকে আলাদাভাবে দুইবার বস্তুর মান নেওয়া হলো। প্রথমবার বলছে 10 গ্রাম, দ্বিতীয়বার বলছে 15 গ্রাম। প্রকৃত মান কত? তাহলে আমাদের এখানে M1 সমান দেওয়া রয়েছে 10 গ্রাম এবং M2 সমান দেওয়া রয়েছে 15 গ্রাম। আমাদের চেয়েছে প্রকৃত মান, M সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা জানি যে প্রকৃত মান M সমান, যখন অসমান তুলাদণ্ড বলে দিয়েছে তখন আমাদের সমীকরণটা কি হবে? √ওভার M1 M2। তাহলে √M1 এর মান কত? 10 ইন্টু M2 এর মান কত? 15। অর্থাৎ এটা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 150। তো 150-এর √ওভার মান হচ্ছে 12.24 গ্রাম। ওকে, তাহলে আমরা লিখতে পারি অতএব বস্তুর প্রকৃত মান সমান 12.24 গ্রাম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক এরকমই তোমাদের আরও একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম দিচ্ছি, যেটা তোমরা বাড়িতে করবে। এটাও তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকলো। আজ একটু হোমওয়ার্ক তোমাদের বেশি করে দিচ্ছি, কারণ একটা ম্যাথের টপিক দেখিয়ে দিয়েছি, ঠিক একই রকমের ম্যাথ, শুধুমাত্র মানটা আলাদা। তাহলে ম্যাথটি কি হচ্ছে যে অসমান তুলাদণ্ড যুক্ত সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে দুই পাত্রে আলাদা করে নির্ণেয় বস্তুর মান ধরলাম কত? 7 গ্রাম ও 8 গ্রাম। তাহলে নির্ণেয় বস্তুটির প্রকৃত ভর
কত, এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন। ওকে, তো এখন তোমাদের যেটা আলোচনা করলাম, এই যে তোমাদের টপিকে দেওয়া রয়েছে, এই যে সেই সমীকরণ, এই যে আমরা যেসব ম্যাথগুলো আলোচনা করলাম সেই ম্যাথগুলো তোমাদের দেওয়া রয়েছে। এই যে হোমওয়ার্ক নিজে করো বলে দুটোই ম্যাথ, একই ম্যাথ এখানেও দেওয়া রয়েছে। নেক্সট আমরা পরবর্তী টপিক কিছু ইম্পর্টেন্ট বিষয় সম্পর্কে একটু জেনে নিই। প্রথম আমরা যেসব তুলাযন্ত্র সম্পর্কে আমরা যেগুলো পড়লাম সেখান থেকে বিশেষ কিছু ইম্পর্টেন্ট যেসব রয়েছে, যে সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে পরিমাপযোগ্য সর্বোচ্চ ভর হয়ে যাবে যে 211.10 গ্রাম। পরীক্ষাতে প্রশ্ন থাকতেই পারে যে সাধারণ তুলাযন্ত্রে সর্বোচ্চ কত ভর পরিমাপ করতে পারবো, ও সর্বনিম্ন ভর সমান হয়ে যাবে 10 মিলিগ্রাম। ওকে, এখন এখানে একটি ফ্যাক্ট রয়েছে যে 10 মিলিগ্রাম এর কম ভরও পরিমাপ সম্ভব। তো 10 মিলিগ্রামের যখন কম ভর পরিমাপ করব তখন আমাদের কি প্রয়োজন, যে রাইডার। তাহলে এখানে লিখে নেব যে 10 মিলিগ্রাম ভরের কম ভর পরিমাপের জন্য রাইডার প্রয়োজন। ওকে, এটা হচ্ছে প্রথম হয়ে গেল। নেক্সট দ্বিতীয় পয়েন্ট আমরা করব যে সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়, কিন্তু ভার বা ওজন নয়। ওকে, এই ভর এবং ভার বা ওজন দুটো কিন্তু আলাদা। ওকে, কেন আলাদা তোমাদের একেবারে প্রথম ক্লাসে বলেছিলাম, হয়তো যারা দেখেছো তাদের মনে আছে, যারা দেখোনি তাদের মনে নেই, তো তোমাদের বলে দেব কিছুক্ষণ পর। তৃতীয় নম্বর পয়েন্ট হবে ভর মাপার জন্য অভিকর্ষজ ত্বরণ প্রয়োজন। যে ভর মাপার জন্য অভিকর্ষজ ত্বরণ, যাকে আমরা জি দ্বারা চিহ্নিত করি, স্মল জি, এর মান হচ্ছে যে 9.8। ওকে, প্রয়োজন। তাই জি সমান 0 স্থানে বা অভিকর্ষজহীন স্থানে, এটাই পরিষ্কারভাবে লিখে দিই, অভিকর্ষজহীন, হীন মানে যেখানে অভিকর্ষজ ত্বরণ নেই, অভিকর্ষজহীন স্থানে ভর মাপা হয় না। এখন কেন বা কারণটা কি সেটা বলে দিই। কারণ আমরা জানি বাটখারাগুলির ভর, বাটখারার ভর সমান কি হয়ে থাকে, নির্ণেয় বস্তুর ভার। ওকে,
এখন ভারটা কি, যে ভার বা ওজন সমান ভর, যাকে আমরা এম দ্বারা চিহ্নিত করি, এত ইন্টু জি। ওকে, এখন যেখানে জি থাকে না সেখানে ভার মাপা হয় না। ওকে, তো এই সমীকরণটা থেকে এটাই বোঝা যাচ্ছে। এখন তোমাদের এই সমীকরণটার দ্বারা এই যে আমরা সমীকরণটা লিখেছি এটা একটু ব্যাখ্যা করব। তাহলে বাট খারার, আচ্ছা এটা হচ্ছে ভার হবে, এটা হচ্ছে ভার, আর নির্ণয় বস্তুর ভার। বাটখারার ভার সমান কি, আমরা এই যে এখানে জেনেছি ভর ইন্টু জি, তাহলে ভর ইন্টু জি হয়ে গেল। ঠিক এদিকেও নির্ণেয় বস্তুর ভর ইন্টু জি হয়ে গেল। শুধু আমি এখানে এই ভার এর পরিবর্তে ভর ইন্টু জি কথাটি লিখেছি। ওকে, আর কিচ্ছু পরিবর্তন করিনি। যখন এখানে বলেছে যে অভিকর্ষজহীন স্থানে, অভিকর্ষজহীন মানে যেখানে অভিকর্ষজ নেই, অর্থাৎ আমরা বলতে পারি যে অভিকর্ষজ না থাকলে জি সমান 0। ওকে, তাহলে এই বাটখারার ভর গুণিতক জি তো 0, তাহলে 0 দিয়ে দিলাম। আবার এখানে নির্ণেয় বস্তুর ভর ইন্টু 0। এখন 0-র সঙ্গে 0 গুণ করলে কি হবে, 0। আবার এদিকেও 0-র সঙ্গে 0 গুণ করলে 0। আর এটাই আমাদের চেয়েছিল, তাহলে আমরা এখানে লিখতে পারি যে প্রমাণিত। কিভাবে হলো, আমরা এখানে বলেছি যে ভর মাপার জন্য অভিকর্ষজ ত্বরণ প্রয়োজন, তাই অভিকর্ষজহীন স্থানে ভর মাপা হয় না। এখন যদি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন দেয় কেন অভিকর্ষজহীন স্থানে ভর মাপা হয় না, তখন তোমরা এই কারণটা লিখে দিও। কারণ অভিকর্ষজ ত্বরণ জি সমান 0 হয়ে গেলে সব কিছু 0, আর এই 0-র কথাটি আমাদের চেয়েছিল, আর এটাই আমরা প্রমাণিত করেছি। এখন প্রথম যেটা তোমাদের প্রশ্ন ছিল, যেটা বলবো বলেছিলাম, যে সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়, ভার বা ওজন নয়। আমরা এর দ্বারা ভর মাপ, এক মিনিট, এই যে ভর, এই ভর মাপা হয় যখন এই ভরের সঙ্গে জি কথাটি চলে আসবে, তখন ওটা ভার হবে। পরীক্ষাতে প্রশ্ন দেয়, তোমরা কনফিউশনে পড়তে পারো কেবলমাত্র একটা আকারের জন্য, যে ভর আর ভার। বস্তুর ভর মাপা হয় যখন ওই ভরের সঙ্গে অভিকর্ষজ ত্বরণ জি যুক্ত হয়ে যাবে, তখন তাকে আমরা বলবো ভার। ওকে, এই হচ্ছে আমাদের বিশেষ কিছু ইম্পর্ট্যান্ট কথা ছিল, যেগুলো তোমাদের এই যে এখানে এই পেজটির মধ্যে তুলে ধরেছি, কোনো সমস্যা নেই। এখন নেক্সট পরবর্তী কাজ, আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। একটা থিওরি করেই আমরা এবারে ম্যাথের মধ্যে প্রবেশ করব। আমরা যে পয়েন্টটি পড়ব সেটা একটু ভালো করে হেডিং করি, যে অসম আকৃতির যার কোনো আকৃতি নেই, বা যে কোনো আকৃতি হতে পারে, সে গোল হতে পারে, ঘনক হতে পারে, বা যে কোনো আকৃতি যার কোনো আকার আকৃতি কিছু নেই, সেই রকম আকৃতির বস্তুর ঘনত্ব নির্ণয়, বা একে আমরা বলতে পারি যে আয়তন মাপক চোঙ ও তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর ঘনত্ব নির্ণয়। ওকে,
তো এখানে আমরা কয়েকটা পয়েন্টের মাধ্যমেই বুঝে নেব, এটা বিশেষ একটা জটিল নয়। 1 নম্বর পয়েন্ট, যে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে নির্ণীয় বস্তুর ভর নির্ণয় করতে হবে। প্রথম কাজ, আমরা যে তুলা যন্ত্রটি যে অসম আকৃতির ঘনত্বটি নির্ণয় করব তার আগে ভরটি নির্ণয় করতে হবে। যে নির্ণীয় বস্তুর তুলা যন্ত্রের সাহায্যে ভর নির্ণয় করতে হবে। ধরি ভর নির্ণয় করেছি যে ভর সমান m এত গ্রাম। নেক্সট পরবর্তী কাজ 3 নম্বর, অসম আকৃতির বস্তুর আয়তন। অসম আকৃতির বস্তুর আয়তন নির্ণয় করতে হবে। তো আমরা আয়তনকে ভি লিখতে পারি, ভি, বা আমরা লিখতে পারি V2 মাইনাস V1 এত সেন্টিমিটার কিউব। তো একটি অসম আকৃতির আয়তন কিভাবে নির্ণয় করতে হবে সেটা আমরা আগেই জেনে এসেছি। কীরকম শুধু একটু হালকা করে বলে দিই। এই আমরা ধরেছিলাম চোঙ, এর মধ্যে তরল রয়েছে এই এতখানি, একে আমরা ধরলাম কি V1। যখনই অসম আকৃতির বস্তুটিকে এই জলের মধ্যে স্থাপন করব তখন ওই তরলটি বেড়ে হয়ে যায় যে V2। তাহলে আমরা এই অসম আকৃতির আয়তনটা কিভাবে নির্ণয় করব, V2 মাইনাস V1। এটা আমরা সেই অনেক আগে জেনেছিলাম, ঠিক সেই জিনিসটাই আমি ওখানে পুট করেছি। নেক্সট আমাদের 3 নম্বর কাজ, যে ঘনত্ব কিভাবে নির্ণয় করব। ঘনত্বকে আমরা স্মল ডি বা ক্যাপিটাল ডি দিয়ে প্রকাশ করে থাকি। যে বস্তুর ভর আমরা আগেই নির্ণয় করেছি সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে, এবং বস্তুর আয়তন হচ্ছে ভি। ওকে, এই হচ্ছে আমাদের সমীকরণ। তো এই সমীকরণে আমরা মানগুলো পুট করব। ভর কত ধরেছিলাম, ক্যাপিটাল M গ্রাম, বাই বস্তুর আয়তন কত ধরেছিলাম, V2 মাইনাস V1 সেন্টিমিটার কিউব। অর্থাৎ আমরা পেয়ে গেলাম m বাই V2 মাইনাস V1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, তো এই যে সমীকরণটি আমরা নির্ণয় করলাম এটি হচ্ছে ঘনত্ব নির্ণয়ের সমীকরণ, তোমরা মনে রাখবে। অর্থাৎ আমরা এই সমীকরণ থেকে যেটা প্রমাণ করেছি, ওকে, আচ্ছা, যেটা প্রমাণ করেছি এটাকে আমরা নিচে লিখি যাতে তোমরা বুঝতে পারো। অর্থাৎ যে m বাই V2 মাইনাস V1 গ্রাম পার, এখানে সেন্টিমিটারে আমরা প্রকাশ করেছি, সেন্টিমিটারও লিখতে পারি বা mlও লিখতে পারি, সেন্টিমিটার কিউব, ধরো সেন্টিমিটার কিউব। তাহলে এটি হচ্ছে কি ঘনত্ব ডি। তাহলে এই যে সমীকরণ, ঠিক প্রথম সমীকরণ, মেন সমীকরণ হচ্ছে এইটি। তো এখান থেকে প্রকাশ করে আমরা পেয়েছি এই সমীকরণটি। তো এই দুটো সমীকরণ তোমাদের মনে রাখতে হবে, এই দুটো সমীকরণ থেকেই তোমাদের ম্যাথগুলো আসে। তো আমরা এই যে প্রথম যে সমীকরণটা নির্ণয় করলাম, সমীকরণটা কি, ডি সমান m বাই ভি। এই সমীকরণের দিক থেকে 4 টাইপের ম্যাথ হয়। ওকে, টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3 এবং টাইপ 4। ওকে, আর নেক্সট পরবর্তী যে ম্যাথটা, যে সমীকরণটা আমরা জানলাম যে ডি সমান
এম বাই ভি2 মাইনাস ভি1, এই সমীকরণ দিয়ে ম্যাথ হয়। আবার তোমাদের একটু কনফিউশন করার জন্য এই দুটো সমীকরণকে একসঙ্গে মিশিয়ে ম্যাথ দিতে পারে। কেমন হয়, যে ডি সমান এম বাই ভি, এই একটি সমীকরণ হয়ে গেল, প্লাস ডি সমান এম বাই ভি2 মাইনাস ভি1, এই দুটো সমীকরণকে মিক্সড করে একটি ম্যাথ দিতে পারে। আরও একটি রয়েছে যে ডি সমান এম বাই ভি, এর সঙ্গে আগে আমরা একটা সমীকরণ জেনেছিলাম, ঠিক একটু মনে করবে, যে পাত্রের আয়তন সমান পাত্রের অবস্থিত তরলের আয়তন, তরলের ব্র্যাকেটে জল লিখতে পারো, জল তরলের আয়তন, এই সমীকরণটা আমরা আগে পড়েছিলাম। তো এই দুটো সমীকরণও একসাথে মিক্স করে তোমাদের ম্যাথ দিতে পারে। তো আমরা ধীরে ধীরে এই সমীকরণগুলোকে ব্যবহার করে ম্যাথ করার চেষ্টা করব। আমরা প্রথম সমীকরণ ডি সমান এম বাই ভি, এই সমীকরণটাকে ব্যবহার করে টাইপ 1 ম্যাথটি শুরু করি। তাহলে এখানে সমীকরণটি আগে লিখে দিই, যে ডি সমান এম বাই ভি টাইপ 1। তো অনেকগুলো ম্যাথ রয়েছে তোমাদের জন্য, আশা করছি আজকে এই ক্লাসটা শেষ করে দেবো ভাবছিলাম, তো যতটা সম্ভব হবে না, তবুও দেখা যাক কিছুটা এগানো যায় কিনা। ওকে, এগুলো বোঝাতে টাইম লাগবে। প্রথম যেসব ম্যাথগুলো আমরা করব খুব ইজি, তোমরা ভাববে যে এগুলো কেন করাচ্ছে, আবার এগুলো তো আমরা সিম্পল করে ফেলবো, কিন্তু ধীরে ধীরে আমরা গভীরের দিকে এগিয়ে যাব। আর গভীরের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমরা বেসিকটা না জানলে, মানে এই সিম্পল টপিকগুলো না জানলে আমরা যেতে পারবো না। প্রথম ম্যাথ আমরা ধরি যে একটি বস্তুর ভর 3000 কেজি ও আয়তন কত 3 মিটার কিউব, এত হলে বস্তুটির ঘনত্ব কত? যে বস্তুর ঘনত্ব কত, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমাদের ম্যাথটি কি হলো, একটি বস্তুর ভর 3000 কেজি ও আয়তন 3 মিটার কিউব হলে বস্তুটির ঘনত্ব কত? আমাদের প্রশ্নেই ভর মানে এম সমান দেওয়া রয়েছে যে 3000 কেজি, ওকে, আয়তন দেওয়া রয়েছে ভি সমান 3 মিটার কিউব, আমাদের চেয়েছে ঘনত্ব ডি সমান জিজ্ঞাসা চিহ্ন। তো সমীকরণটা কি, যে ডি সমান এই যে উপরেই লিখে রেখেছি ডি সমান এম বাই ভি, ডি সমান হয়ে গেল এম বাই ভি। এখানে এমটা ক্যাপিটাল হাতে লিখেছি, তোমরা স্মল ক্যাপিটাল যা ইচ্ছা লিখতে পারো, কোনো সমস্যা নেই। এম এর মান কত 3000 কেজি বাই ভি এর মান কত 3 মিটার কিউব। ওকে, আমরা এইসব ম্যাথগুলো করার পূর্বে সমীকরণে মান লেখার আগে আমাদের লক্ষ্য করতে হবে যে এই কেজি এবং মিটার কিউব দুটো কি একই ধরনের একক। এই কেজি এসআই একক এবং মিটার কিউব এটাও হচ্ছে এসআই একক। ওকে, দুটোই এসআই, তাই আমাদের কোনো পরিবর্তন করতে হয়নি। যদি এই কেজিটার পরিবর্তে সিজিএস দেওয়া থাকতো, তাহলে আমাদের এই সিজিএস থেকে এসআইতে পরিবর্তন করতে হতো। ওকে, এই হচ্ছে আমাদের একক হয়ে গেল। এখানে একক দুটো সেম আছে, তাই কোনো পরিবর্তন করলাম না। এবারে কাটাকাটি কি করব, যে 3 দিয়ে কাটাকাটি করব, 3 দিয়ে দিলে এদিকে হয়ে যাচ্ছে যে 1000, অর্থাৎ আমরা লিখতে পারি যে 1000 কেজি মিটার -3। -3 কেন হলো,
কারণ নিচে ছিল, ওটা উপরে গিয়েছে, ভাগ থেকে গুণ হয়ে গিয়েছে, তাই এখানে মাইনাস এসছে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, এই সমীকরণ দিয়ে আরও একটি তোমাদের ম্যাথ দেখাচ্ছি। ম্যাথটি হচ্ছে একটি বস্তুর ভর 500 গ্রাম এবং ঘনত্ব গ্রাম সেন্টিমিটার -3 হলে আয়তন কত? ওকে, তো ম্যাথটি কি বলছে? একটি বস্তুর ভর 500 গ্রাম এবং ঘনত্ব, আচ্ছা ঘনত্ব এখানে মান দেওয়া হয়নি, ঘনত্ব হচ্ছে 5 গ্রাম সেন্টিমিটার -3 হলে আয়তন কত? তাহলে আমাদের এখানে ভর m সমান দেওয়া রয়েছে 500 গ্রাম, ঘনত্ব দেওয়া রয়েছে d সমান 5 গ্রাম ইন্টু সেন্টিমিটার -3। আমাদের ঘনত্ব d সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা যে সমীকরণটি জানি যে d সমান m/v, আমাদের আচ্ছা একটু মিস্টেক করে ফেললাম, এখানে হচ্ছে ভি আয়তন চেয়েছে ভি। ওকে, তাহলে আমাদের এই সমীকরণটি রয়েছে। তো এই সমীকরণ থেকে যেহেতু ভি এর মান চেয়েছে, তাই ভিকে অপোজিটে রাখলাম, m/d হয়ে গেল। এখন m এর মান কত? 500 গ্রাম। আচ্ছা, তার আগে একটা কথা, প্রত্যেকটা ম্যাথের জন্য এই সমীকরণে মান লেখার পূর্বে আগে এককটা দেখতে হবে। ঠিক কিছুক্ষণ আগেই তোমাদের যেটা বলেছিলাম, দুটোই যেন একই ধরনের একক হয়। এই গ্রাম হচ্ছে সিজিএস একক এবং গ্রাম সেন্টিমিটার -3 এটাও হচ্ছে সিজিএস একক। দুটোই একই হওয়ার জন্য আমরা মানগুলোকে পুট করব। উপরেরটা হচ্ছে 500 গ্রাম বাই নিচে ডি হচ্ছে 5 গ্রাম সেন্টিমিটার -3। এখানে সেন্টিমিটার -3 রয়েছে, তাহলে এখানে আমরা কাটাকাটি করব। যে গ্রাম গ্রাম কেটে গেল, 5 দিয়ে দিলে 5 একে 5, দুটো শূন্য চলে এলো। ওকে, এবারে মানগুলো পুট করব। যে 100, এই গ্রাম গ্রাম তো কেটে গিয়েছে, সেন্টিমিটার -3 রয়েছে, এটা নিচে রয়েছে -3, যখন উপরে উঠবে আর মাইনাসটা থাকবে না। যদি মাইনাস না থাকতো তাহলে উপরে তুলে মাইনাস দিতাম, এখানে যেহেতু মাইনাস রয়েছে উপরে তুলে মাইনাস তুলে নেব। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 100 সেন্টিমিটার কিউব। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক ওই টাইপ 1-এ আরও এক প্রকারের ম্যাথ দেওয়া থাকে। ম্যাথটি হচ্ছে যে তরলের ঘনত্ব 8.4 একক হলে, এখানে কিন্তু কোনো একক নেই, এত একক হলে 100 সিসি এর অর্থ কি তোমাদের সেই একেবারে প্রথমের ক্লাসগুলোতে বলেছিলাম পুরো একক সম্পর্কে ডিটেলসে। তরলের ভর কত? তাহলে তরলের ভর কত? এখানে ঘনত্ব এবং আয়তন দেওয়া হয়েছে। ওকে, আয়তন কিন্তু কথাটি লেখা নেই। এই সিসি এর অর্থ হচ্ছে কি সেন্টিমিটার কিউব। ওকে, আচ্ছা এই হচ্ছে আমাদের ম্যাথ। তাহলে ম্যাথটা কি বলছে আরেকবার পড়ে নিই। তরলের ঘনত্ব 8.4 একক হলে 100 সিসি। এই সিসি এর অর্থ কি? সিসিকে আমরা লিখতে পারি সেন্টিমিটার কিউব, আর এই সেন্টিমিটার কিউব কার একক? আয়তনের একক, অর্থাৎ 100 হচ্ছে আয়তনের মান। তাহলে বলছে ভর কত, অর্থাৎ আমরা লিখতে পারি যে ঘনত্ব ডি সমান 8.4 একক। এই একক সম্পর্কেও তোমাকে একটু বিস্তারিতভাবে বলে দিচ্ছি। এদিকে বলছে আয়তন ভি সমান 100 সিসি, তাহলে চেয়েছে কত? এম সমান জিজ্ঞাসা চিহ্ন। ওকে, আমাদের যেহেতু আয়তন এই সিসি
মানে সিজিএস এককে দেওয়া হয়েছে, তাহলে এই ঘনত্ব এটিও সিজিএস একক হয়ে যাবে। তাহলে ঘনত্বের সিজিএস একক কত হয়, যে গ্রাম সেন্টিমিটার -3। ওকে, এখন আমাদের সমীকরণ কি? সমীকরণ রয়েছে ডি সমান m/v। কার মান নির্ণয় করব? m এর মান। তাহলে কি সমীকরণটি হয়ে যাবে, যে ডি ইন্টু ভি। ডি এর মান কত? 8.4 সেন্টিমিটার বলছি, গ্রাম সেন্টিমিটার -3 ইন্টু ভি এর মান কত? ভি এর মান হয়ে যাবে 100 সিসি, মানে সেন্টিমিটার কিউব। এখন সেন্টিমিটার, এখন আমরা কাটাকাটিটি আবার করব। এখানে সেন্টিমিটার -3, এখানে সেন্টিমিটার +3 কেটে গেল। এখানে পয়েন্ট তুললে নিচে 10 হয়ে যাবে, নিচের একটা জিরো উপরের একটা জিরো কেটে গেল, অর্থাৎ এটা আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাব 84 ইন্টু 10, আর এককের মধ্যে রয়েছে গ্রাম, তাহলে 840 এত গ্রাম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, এখন এই হচ্ছে আমাদের যে সমীকরণটি রয়েছে তার টাইপ 1। এখন টাইপ 2 পরবর্তী আগামীকাল নিয়ে আলোচনা করব। শুধু একটা টাইপ নয়, তোমাদের আগেই বলেছি অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, অনেক টাইম লাগবে। ওকে, এই টপিকে যত রকমই সহজ ম্যাথ হয় এই টাইপ 1-এ রয়েছে ওই সমীকরণ দিয়ে। এরপরে আমরা যত সামনের দিকে এগিয়ে যাব তত গভীরের দিকে আমরা যাচ্ছি। ওকে, আর একটা ম্যাথ বোঝাতে যে টাইম লাগবে সেই টাইমের মধ্যে আরেকটা থিওরি কমপ্লিট হয়ে যাবে। তো এই মানে টপিক দিয়ে তোমাদের আর কিছু ম্যাথ দিচ্ছি, তোমরা একটু সলিউশন করার চেষ্টা করবে, যেটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে দিয়ে দিচ্ছি। হোমওয়ার্ক একটু হোয়াইট পেন দিয়ে লিখে, হোয়াইটটা ভালো একটু উজ্জ্বল হয়। ওকে, হোমওয়ার্ক হিসাবে প্রথম অঙ্ক দিচ্ছি, এক খণ্ড লোহার ভর, এক খণ্ড লোহার ভর 760 গ্রাম ও আয়তন আয়তন হচ্ছে 100 সিসি, 100 সিসি হলে লোহার ঘনত্ব কত? লোহার ঘনত্ব কত? নেক্সট দ্বিতীয় একটি ম্যাথ দিচ্ছি, এক খণ্ড লোহার ভর, ঠিক একই রকমের, এক খণ্ড লোহার ভর 380 গ্রাম। ওকে, এবং ঘনত্ব 10 গ্রাম সেন্টিমিটার -3 হলে, তাহলে আয়তন কত? আয়তন কত? এটি হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এই দুটো ম্যাথ তোমাদের দেওয়া থাকলো। তো এখানে তোমাদের এই ক্লাসের মধ্যে সব ম্যাথগুলো করাও বলে অ্যাড করেছিলাম, তো টাইম যথারীতি দেখতে পাচ্ছ চলেই গিয়েছে। তো ম্যাথগুলো করাতেও অনেক টাইম লাগবে, তাই আজকের জন্য আর করালাম না। আগামীকাল আরও একটি পার্ট করতে হবে, কিছু করার নেই। ওকে, তো যারা নতুন ছিল তাদের জন্য একটু বলে দিই, এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে তোমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, তোমরা ওখানে জয়েন্ট হয়ে তোমরা এই ক্লাসের পিডিএফগুলো পেতে পারো। ওকে, আর ওখানে কিছু এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আপলোড করা হয়, ওখান থেকে ডাউনলোড করে তোমরা একটু, ডাউনলোড করার দরকার নেই, সরাসরি মার্ক করে একটু কম্পিউটার বেসিক তোমরা অ্যাটেন্ড করতে পারো। ওকে, তো আজকে আর বিশেষ টাইম নষ্ট করব না, তো আগামীকাল আমরা এই পার্টটিকে শেষ করার চেষ্টা করব, দেখা যাক কত দূর কী হয়। ওকে, তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।